নভেম্বর মাস, শীত পড়তে চলেছে। রাস্তাঘাটে মানুষের গায়ে এত জামা কাপড় চাপছে যে চেনা মানুষকেও চিনে নিতে বেশ অসুবিধা হয়। এমনকি রাত বাড়তে থাকলে আমাদের এই রোদে পোড়া, গাড়ির হর্নে কান ফাটা কলকবজার শহরটাও যেন কম্বলে মুখ ঢেকে নেয়। অন্য একটা শহর নেমে আসে তার উপরে। ঘড়ির কাঁটা এগোনোর সাথে সাথে গোটা কলকাতাবাসী শীতের আমেজে গভীর ঘুমে ঢলে পড়ে। আর কিছু অদ্ভুত অচেনা মানুষ নেমে আসে রাস্তায়। নিবু নিবু হলদে আলো, চোখ ঢাকা কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাঁপতে থাকা শহর রূপকথার স্বপ্ন দেখে। সেই গোপন রূপকথার শহর নিয়েই আমাদের আজকের গল্প, ঘুম শহর। মেট্রো স্টেশন থেকে ফোঁপাতে ফোঁপাতে বেরিয়ে এলো নন্দিনী। ডিসেম্বরের রাত, প্রায় 10:30 বাজতে চলেছে। একটু একটু করে গভীর ঘুমের বুকে ঢলে পড়ছে কলকাতা শহর। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বেশ কম। বড় রাস্তা দিয়ে মধ্যে মধ্যে এক একটা বড় চেহারার গাড়ি হর্ন বাজাতে বাজাতে পার হয়ে যাচ্ছে। পথ চলতি মানুষের সংখ্যা কমে এসছে। তাদের কয়েকজন আবার সন্দেহের চোখে তাকাচ্ছে নন্দিনীর দিকে। কেউ মিচকে হাসি হেসে দু একটা কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে। এখন আর এদের দিকে তাকাচ্ছে না নন্দিনী। তার চশমার কাঁচ হালকা কুয়াশার বাষ্পে ভরে উঠেছে। এই প্রবল যন্ত্রণা বুকে নিয়েও একবারও কেঁদে ফেলেনি সে। এই মুহূর্তে আচমকা একটা ভয় এসে চেপে ধরে তাকে। কষ্টটা কিছুটা পিছু হটে তাতে। ফুটপাত ধরে হাঁটতে থাকে নন্দিনী। হলদে স্ট্রিট লাইটের আলোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পরপর। রাত পিড়েতে একটা বছর 23-এর মেয়েকে একা পেয়ে যেন চোখ ভরে দেখে নিচ্ছে তার। এই বুঝি একটা নড়ে উঠবে, উজ্জ্বল আলো নিয়ে এগিয়ে আসবে তার দিকে। মনে মনে একবার বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবে নন্দিনী। মোবাইলটা নিয়ে আসা হয়নি। পকেটে খানিকটা টাকা আছে বটে, তাতে ট্যাক্সিতে চেপে বাড়ি ফিরে যাওয়া যায়। কিন্তু একবার ফিরে গেলে অপমানের আর শেষ থাকবে না। হয়তো সারাক্ষণ তার সামনে বসিয়ে রাখা হবে কাউকে। নানা রকম এলোমেলো ভাবনা ভাবতে ভাবতে আরো খানিকটা এগিয়ে এলো সে। ঘড়ির মিনিটের কাঁটা এর মধ্যে কিছুটা উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে। 11টা। কলকাতার অন্ধগলিতে সাপদের পা বাড়ানোর সময় শুরু হতে চলেছে। ভয় আর যন্ত্রণা মিলে একটা চাপা কান্নার ঢেউ বুক পেয়ে উপরে উঠে আসছে। দুহাতে মুখ থেকে কোনো মতে সেটাকে আটকালো নন্দিনী। কিছুতেই কাঁদবে না, কাঁদলেই মন দুর্বল হবে। কঠিন সিদ্ধান্তটা নিতে পা আটকে যাবে। যাই হয়ে যাক না কেন, আজ রাতটাই তার জীবনের শেষ রাত। কিছুতেই কাল সকালের আলো তার জীবন্ত শরীরে এসে পড়বে না। জামার উপরে মোটা জ্যাকেটটা ভালো করে জড়িয়ে নিয়ে আবার হাঁটতে লাগলো নন্দিনী। দাঁড়িয়ে থাকলে ভয়টা বেড়ে উঠছে। এই প্রথম পিচের রাস্তার উপরে নিজের পায়ের আওয়াজটা শুনতে পেল সে। সেই সঙ্গে আর একটা শব্দ, খানিকটা পিছন থেকে। নন্দিনী থেমে যেতেই সেটাও থেমে গেছিল। এখন আবার একসঙ্গে চলতে শুরু করেছে। পিছন ফিরে একবার আর চোখে দেখার চেষ্টা করে সে। আর সঙ্গে সঙ্গে একটা শীতল আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। একটা অল্প বয়সী ছেলে স্ট্রিট লাইটগুলোর ঠিক নিচে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে।
আলোর ঠিক নিচে বলে মুখটা দেখা যায় না ভালো করে, তবে লম্বায় অন্তত 6 ফুটের আশেপাশে। নন্দিনীকে একা পেয়ে ফলো করছে তাকে, হয়তো ধৈর্য ধরে অপেক্ষা করছে উপযুক্ত সুযোগের জন্য। দ্রুত পা চালায় নন্দিনী, সঙ্গে সঙ্গে আবার পায়ের আওয়াজ শুনতে পায়, এবার আগের থেকে জোরে, যেন ক্ষুধার্ত বাঘের মতো শিকারের থেকে দূরত্বটা কমিয়ে আনতে চাইছে। এই প্রবল উত্তেজনার মুহূর্তেও পিছন ফিরে 2 পা এগিয়ে যায় নন্দিনী। তারপর ছেলেটার দিকে আঙুল তুলে বলে, এবার কিন্তু আমি পুলিশ ডাকবো। ছেলেটা দাঁড়িয়ে পড়েছিল। অন্ধকারের ভিতর থেকে একটা মিহি হাসির আওয়াজ শোনা যায়। 2 পা হেঁটে আলোর তলায় এসে দাঁড়ায় ছেলেটা। তার মাথার উপরে বাঁকিয়ে পড়া একটা ক্যাপ, ওভারকোটে প্রায় সমস্ত শরীর ঢাকা। টুপির সামনের দিকটায় শেড থাকায় মুখের চোয়াল ছাড়া আর কিছুই দেখা যায় না। চারপাশটা ভালো করে দেখে নিয়ে ছেলেটা বলে, পুলিশ কি মোড়ের কুত্তা যে চুচু করে ডাকলেই চলে আসবে? তাছাড়া আজ রবিবার, রাতে মাংসের ঝোল খেয়ে বউ বাচ্চা নিয়ে আরামে ঘুমোচ্ছে, খামোকা খোঁজাবেন কেন? 1 পা পিছিয়ে আসে নন্দিনী। ছেলেটার কথায় অল্প হলেও শিক্ষার ছাপ আছে, তাও এখনই বিপদ কেটে গেছে ভাবা ভুল। চারপাশে এতক্ষণে লোকজন প্রায় নেই বললেই চলে। একটু আগের জোরটা আবার গলায় এনে নন্দিনী বলে, আমাকে ফলো করছিস কেন? না 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 না, অন দ্য কন্ট্রারি, আপনি আমাকে লিড করছেন। মানে আমার কৌতূহলটাকে আর কি। কই একটু দেখি আপনাকে। বড় বড় পা ফেলে এগিয়ে আসে ছেলেটা। তার লম্বা দেহের ছায়া এসে পড়ে নন্দিনীর শরীরে। পিছাতে গিয়েও আটকে যায় সে। কোনো লাভ নেই। পালিয়ে বা মারপিট করে এর হাত থেকে বাঁচার উপায় আর নেই। ছেলেটার চোয়াল ছাড়িয়ে এবার নাকের উপরে আলো এসে পড়ে, মুখের অর্ধেকটা দৃশ্যমান হয়। বয়স তো 20 খানিক উপরে মনে হচ্ছে, তবে থলথলে মোটা দেহ বলে খানিকটা বেশি মনে হচ্ছে হয়তো। আর এবার চোখের তলায় কালি, মানে রাতে ঘুম হচ্ছে না কিছুদিন। আর এটা কি? হাত বাড়িয়ে খপ করে নন্দিনীর হাতটা তুলে নেয় সে। নন্দিনী জোর করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। ছেলেটার গায়ে অমানসিক ঝোঁক। হাতটাকে চোখের সামনে ধরে কিছু একটা দেখতে দেখতে বলে, কি বাবা, হাতের উপরে এমন রেল লাইন হলো কি করে? আচ্ছা, প্লেট মেনেছেন মনে হচ্ছে। তার উপর এত রাতে মেট্রো স্টেশন থেকে বেরোলেন। আচ্ছা, বাই এনি চান্স আপনি কি আত্মহত্যা করতে এসেছিলেন? হাতের চাপ আলগা হয়ে আসতে এক টানে হাতটা ছাড়িয়ে নেয় নন্দিনী। তারপর রাগত লাল মুখে বলে ওঠে, তাতে তোর বাপের কি? না, আমার বাপ আজ বহুদিন হলো বেড়া টপকে গেছে। আপনিও যেতে চাইছিলেন, তা শেষ মুহূর্তে আটকে গেলেন কেন বলুন তো? আটকে যায়নি। কথাটা জোর গলাতেই বলল নন্দিনী। একটু লেট করে ফেলেছি, আর ট্রেন নেই, তাই ঢুকতে দিল না। শালা, আত্মহত্যার ট্রেনটাও মিস করে ফেললেন? তা এত লেট হলো কিসে? মাথা নামিয়ে নেয় নন্দিনী। তারপর বিড়বিড় করে বলে, সুইসাইড নোট লিখেছিলাম। প্রথমে কম্পিউটারে টাইপ করে লিখেছিলাম, তারপরে ভাবলাম সেটা খেলো হয়ে যাবে। ও, তাই হাতে লিখতে গিয়ে দেরি হয়ে গেল, তাই তো? নন্দিনী মাথা নাড়ে। এতক্ষণে সে বুঝতে পেরেছে এই ছেলেটা খারাপ কিছু করতে চাইলে তার গায়ের জোরে আটকানো সম্ভব নয়। এমনিতেই তার বুক ঠেলে কান্না আসছিল, এখন আর সেটাকে আটকানোর চেষ্টা করল না। ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না। হ্যাঁ, সে আর যাবেন কি করে? সেই নোট এখন কেউ না কেউ দেখে ফেলেছে। এই অবস্থায় যদি আপনি জ্যান্ত বাড়ি ফিরে যান, কেচ্ছা কি কেচ্ছা। নন্দিনী আর কিছু বলতে পারে না। গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। রাস্তা এখন শুনশান। শীতের কামড় দেওয়া রাত যেন জাদুমন্ত্রে গোটা শহরটাকে রাতারাতি পাথরে পরিণত করেছে। ছেলেটা এবার একটু ইতস্তত করে,
মাথার উপরে হাত দিয়ে ক্যাপটা আরেকটু চেপে বসিয়ে নেয়। ওভারকোটটা আষ্টে পিষ্টে জড়াতে জড়াতে বলে, তা সকালের আগে তো মেট্রো চালু হচ্ছে না, গাড়ির তলায় পড়ে টরে যদি। ওসব আমি পারবো না, আমার অত যন্ত্রণা পাওয়ার সাহস নেই। তা মেট্রোয় ঝাঁপ দিয়ে মরলে যন্ত্রণা হবে না বলছে? কেন, মরে দেখেছেন নাকি? হ্যাঁ। কথাটা বলে আবার লম্বা লম্বা পা ফেলে ছেলেটা চলে আসছিল। নন্দিনী দুপায়ে মুখ মুছে নিচু গলায় ডেকে ওঠে, যাবেন না প্লিজ, একটু দাঁড়ান। ছেলেটা কিন্তু থামে না, গুনগুন করে গিয়ে একটা গান গাইতে গাইতে সামনের লাইট পোস্ট গুলো পার করতে থাকে। নন্দিনী আর না ডেকে কয়েক সেকেন্ড ঠায় দাঁড়িয়ে থাকে। তারপর গানের সুর মিলিয়ে আসতেই অসহায় হরিণের মতো দৌড়াতে থাকে ছেলেটার পিছন পিছন। আরে শুনছেন দাদা, ও দাদা শুনছেন? ছেলেটা কিন্তু এতক্ষণে দাঁড়িয়ে পড়েছে। তবে সেটা নন্দিনীর ডাক শুনে নয়, অন্য একটা ডাকও কানে গেছে তার, কুকুরের ডাক। পাশের লাইট পোস্টার ভিতরের গলি থেকে বেরিয়ে আসছে একটা দামড়া চেহারার নেড়ি কুকুর। সেটা দেখেই যেন একটু একটু করে পিছোতে থাকে ছেলেটা। কুকুরের ডাক আরেকটু বেড়ে ওঠে, যেন ইচ্ছা করেই দীর্ঘদেহী কালো কাপড়ে ঢাকা সন্দেহজনক মানুষটাকে ভয় দেখাতে চাইছে সে। ছেলেটা ভয় পেয়েছে। মুখ দিয়ে গড় গড় করে আওয়াজ করতে করতে এগিয়ে আসে কুকুরটা। ছেলেটার পিছনে দাঁড়িয়ে একটা হাঁটু মাটিতে রেখে মুখ দিয়ে একটা আওয়াজ করে নন্দিনী। নেড়ির মুখ এবার ছেলেটাকে ছেড়ে তার দিকে ঘুরে যায়। এই বিশেষ ভঙ্গিটা সে চেনে। তার শক্ত হয়ে থাকা লেজটা এবার দুপাশে দুলে ওঠে। চারপাশে হেলে দুলে সে এগিয়ে আসতে থাকে নন্দিনীর দিকে। সে সামনে আসতে তার মাথায় একটা হাত রেখে আদর করে নন্দিনী। তারপর জ্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে কাপড় জাতীয় কিছু একটা বের করে আনে। উলে বোনা একটা সোয়েটার। কুকুরের মাথাটা সেই সোয়েটারের মাথায় গলিয়ে দিতে মোটামুটি তার পিঠ অব্দি সমস্ত শরীরটাই ঢেকে যায়। নন্দিনী জিন্সে দুবার গা ঘষে মিহি সুরে ডাকতে ডাকতে সরে পড়ে কুকুরটা। উঠে দাঁড়িয়ে হাঁটুটা হাত দিয়ে ছেড়ে নেয় নন্দিনী। তারপর হতভম্ব হয়ে থাকা ছেলেটার দিকে এগিয়ে এসে বলে, এরপর থেকে কুকুরে তাড়া করলে এভাবে বসে পড়বেন। ওরা নিজেদের থেকে উঁচু জিনিসকে ভয় পেয়ে শত্রু ভাবে। ছেলেটা মাথা নাড়ায় কিনা বোঝা যায় না। নন্দিনী ফিরে আসতে যাচ্ছিল, তার আগেই ছেলেটা থামিয়ে দেয় তাকে। কি যেন ভেবে বলে, আচ্ছা, আমি আপনাকে সাহায্য করতে পারি। কিরকম সাহায্য? হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে নন্দিনী। কথাটা বলে আচমকাই ঘুরে দাঁড়ায় সে। তারপর দুপা এগিয়ে এসে বলে, ভালো কথা, আপনি এত রাত্রে এরকম শৈলক হোম সেজে রাস্তায় রাস্তায় কি করছেন বলুন তো? মেয়ে পাচার করছেন নাকি? আগে না, আমি একজন সামান্য সুপারি কিলার। সুপারি? পানে দেওয়া সুপারি নয়, যাকে বলে কন্ট্রাক্ট কিলার। একটা কাজ সেরে আর একটা কাজ করতে যাচ্ছিলাম, তার মাঝখানে এই শালা কুত্তাটা। একটা উজ্জ্বল হাসি খেলে যায় নন্দিনীর মুখে। আজ রাতে সম্ভবত এই প্রথমবার। আরো খানিকটা এগিয়ে এসে সে বলে, বেশ, আপনাকেই আমার দরকার। মেট্রো না হোক, সিরিয়াল কিলার হি সহি। মানে বলছেন আমি আপনাকে খুন করব? হ্যাঁ, দেরি করছেন কেন? এই আবার গুলবাজি মারেননি তো? আপনার নাম কি বলহরি বল? না তো। তাহলে আপনাকে মারা মানে বেকার গুলি নষ্ট। তারপর মাঝ রাস্তায় খুন কোথায় কে দৌড়ে চলে আসবে? আপনাকে আমি কুকুরের হাত থেকে বাঁচালাম, আর আপনি একটা গুলির জন্য কিপটেমো করছেন। কিপটে কথাটা শুনেই বোধহয় একটু নরম হয় ছেলেটা। হাত দিয়ে টেনে মাথার ক্যাপটা খুলে ফেলে। সেটা কাঁধের হুকে আটকে খানিক এগিয়ে আসে। মুখ থেকে নন্দিনীর মনে হয় ছেলেটার বয়স 30-এর খানিক নিচে। চুলগুলো বেশ লম্বা, কপালের উপর অব্দি এসে পড়েছে। কোটরে ঢাকা দুটো ভরাট চোখের উপরে আধখানা নাকের ছায়া পড়েছে। পাতলা ঠোঁট, কঠিন স্পষ্ট চোয়াল।
সুপারি কিলারের মতোই চেহারা বটে। খানিকটা ছুরির ফলার মতো হাতের উপর বেরেত্তাটা রেখে হাত বোলাতে বোলাতে সে বলে, হিউম্যানিটি গ্রাউন্ডে খুন করবো বলছে, সিম্প্যাথি। তবে তার আগে সিম্প্যাথিটা জাগা দরকার। আচমকাই বন্দুকটা নন্দিনীর কপালের দিকে তাক করে। এক চোখ বন্ধ করে টার্গেট ঠিক করে ছেলেটা। তারপর বলে, তা আপনি মরতে যাচ্ছেন কেন? মানে কেসটা কি? নন্দিনী মাথা নামিয়ে নেয়, থমথমে গলায় প্রায় অস্পষ্ট স্বরে বলে, আমার বাড়ির লোক আমার বয়ফ্রেন্ডকে মানতে চাইছে না, অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। তো বাড়ির লোককে দাঁড়া দিয়ে দিন, নিজে মরছেন কেন? আপনি বুঝতে পারছেন না, ওকে বিয়েটা আমিও করতে পারবো না। শালা, কথাটা বলেই বন্দুকটা নামিয়ে নেয় ছেলেটা। মানে আপনি কি রাঁচি থেকে পালিয়ে এসছেন নাকি? নিজেও যখন করতে চাইছেন না তখন? আমরা দুজনেই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। আবার ডুকরে উঠতে যাচ্ছিল নন্দিনী, সামনে ছেলেটাকে এগিয়ে আসতে দেখে সে থেমে যায়। কোটরে ঢোকা ছায়া ঢাকা চোখেও যেন অদৃশ্য সহানুভূতির একটা রেখা দেখা যায়। কতদিনের প্রেম? ছোটবেলার। ফোপাতে ফোপাতেই বলে নন্দিনী। তা ব্লাড টেস্ট করার আইডিয়াটা দিল কে? মুহূর্তে ফুঁসে ওঠে নন্দিনী। ওই শালা হারামি বাপটা মরার আগে সামনে পেলে এক লাথিতে। থাক 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 থাক, যেটার উপর আপনি আক্রোশ দেখাচ্ছেন সেটা এমনিতেও অকেজো। তার থেকে কিছু একটা বলতে গিয়েও থেমে যায় ছেলেটা। বন্দুকের নলটা মুখের সামনে ধরে কিছু যেন একটা ভাবতে থাকে। নন্দিনী তার মুখের দিকে একবার তাকিয়ে বলে, তার থেকে কি? না, আমি ভাবছিলাম আপনি তো কাল সকালেই মেট্রোয় ঝাঁপ দেবেন, তাতে আপনার শরীরটাও পুড়ে KFC চিকেনের মতো ফ্রাই হয়ে যাবে। লোকজন দুদিন কান্নাকাটি করবে, আপনার বয়ফ্রেন্ড থ্যালাসেমিয়া জাম বইতে বইতে মাল খেয়ে দুদিন লাট হয়ে থাকবে, বছরখানেক পরে ভালো রসালো মেয়ে দেখে বিয়ে করে নেবে। তো আপনার কি লাভ হবে তাতে? এটা লাভের কি আছে? আমি আত্মহত্যা করতে চাইছি, ব্যবসা খুলছি নাকি? হাত তুলে তাকে শান্ত করে ছেলেটা। আহা আহা, আপনি চড়ছেন কেন? আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? নন্দিনীর দিকে সরে এসে প্রায় গা ঘেঁষে দাঁড়ালো ছেলেটা। এটা অবশ্য করার দরকার ছিল না, চারপাশে এমনিতেও কেউ নেই। নিচু গলায় ছেলেটা বলে, মালটাকে ছেড়ে দিন না। কে মাল? হ্যাঁ রে, মরা আপনার বয়ফ্রেন্ড। ভেবে দেখুন, দুজনেই মরছেন, বেশ একটা রোমিও জুলিয়েট টাইপের কেস। তারপর ধরুন আপনার বয়ফ্রেন্ডের আর বিয়েও হবে না। টিল দ্যাট ডু আস পার্ট, কি বলেন? নন্দিনীর ঘোলাটে মুখে কয়েক সেকেন্ড কিছু মিশ্র অনুভূতি খেলে যায়। হঠাৎ বাঁ হাতে ছেলেটাকে একটু ধাক্কা দিয়ে সে বলে, আপনি একটা চিজ মারি, চল সালা আজ ঠুকে দেবো মালটাকে। চল। খ্যাক খ্যাক করে হেসে ওঠে দুজনে। ফাঁকা রাস্তার ফুটপাথে একটু জোরেই শোনা যায় হাসিটা। এতক্ষণে কুয়াশা আরেকটু গাঢ় হয়েছে। শীতের জামা কাপড়ে ঢাকা দুটো মানুষের চেহারা দূর থেকে প্রায় দেখা যায় না বললেই চলে। সামনে হাঁটতে থাকে দুজন। একটা পাঞ্জাব লরি গমগমে শব্দ করে রাস্তা কাঁপিয়ে দিয়ে চলে যায়। তা আপনার বয়ফ্রেন্ড থাকে কোথায়? খানিকটা দূর আছে, হাঁটলে ঘন্টা খানেক লাগবে। বাবা, তার মানে প্রায় দুটো। আপনার বাড়ির লোক খুঁজতে বেরিয়ে পড়েছে এতক্ষণে, সেই সঙ্গে পুলিশও। তা মেট্রোতেই যে গলা দিতে যাচ্ছেন সেটা নোটে লিখেছিলেন? না, তবে মনে হয় সেটা বুঝে যাবে। তাহলে মেন রাস্তা দিয়ে গেলে লোচা হয়ে যাবে। চলুন এদিকে আসুন। দুজনে ল্যাম্প পোস্টের পিছনে একটা গলির ভিতরে ঢুকে আসে। সঙ্গে সঙ্গে কুয়াশা আর অন্ধকার এসে ঢেকে ফেলে দুজনকে। একটু ভয় লাগে নন্দিনীর। ছেলেটাকে সে চেনে না। সে নিজে বলেছে সে কন্ট্রাক্ট নিয়ে মানুষ খুন করে। নন্দিনীকে খুন করে অবশ্য তার লাভ কিছু হবে না, কিন্তু অন্য কোনো উদ্দেশ্য যদি। অস্বস্তিটা কাটাতেই নন্দিনী বলে, আপনার বলহরি বলের কি হবে তাহলে? যার নাম বলহরি বল সে এমনিতেই চিতায় পা দিয়ে দাঁড়িয়ে আছে।
ভোর রাতের দিকে একবার দেখা দিয়ে আসবো, তাহলেই হবে। আচ্ছা, একটা খুন করে কত পান? সেটা ডিপেন্ড করে, বড় অনু বা হত্যাকর্তা কেউ হলে লাখখানেকও পাই, কারো কারো আবার স্পেশাল রিকোয়ারমেন্টও থাকে। সেটা কিরকম? মানে ধরুন কেউ নিউমেরোলজিতে বিশ্বাস করে, তার লাকি নম্বর যদি 4 হয় তাহলে তার সুপারিকে 4টে গুলিতেই খতম করতে হবে। কেউ ভিকটিমের আঙুল চায়, কেউ চুল চায়, কেউ এই নানা ধরনের ব্যাপার আছে। আচ্ছা, এইসব ভালো লাগে আপনার? ভালো তো এই শীতের রাতে নারী সঙ্গে পড়ে অচেনা লোককে সুপারি দিতেও লাগে। সবই ভাগ্যের ফের, বুঝলেন। অন্ধকারেও মাথা নাড়ায় নন্দিনী। আন্দাজে রাস্তা বুঝে হাঁটতে হাঁটতে বলে, আমিও কোনোদিন ভাবিনি জানেন, আমাদের মাঝে কিছু একটা বাধা হয়ে দাঁড়াবে। সবকিছু কত নিশ্চিন্ত ভেবেছিলাম। এই দেখুন না, এই বছরই মায়ের কাছ থেকে উলের সোয়েটার বুনতে শিখেছিলাম। ভেবেছিলাম নিজের হাতে সোয়েটার বানিয়ে ওকে গিফট করব। আজ বাড়ি থেকে বেরোনোর আগে নিয়ে বেরিয়েছিলাম সোয়েটারটা। ভাবলাম যদি শেষ মুহূর্তে ভয় পেয়ে যাই, ওই সোয়েটারটার দিকে তাকিয়ে ভয় কেটে যাবে। বাহ, তারপর বয়ফ্রেন্ডের বদলে সেটা কুত্তাকে পরিয়ে দিলেন। বাহ বাহ। তা এই এই ছেলেটি জানে আপনি মরতে চলেছেন? পাগল, জানলে আসতে দিত নাকি? ও কোনোদিন আমার কোনো অযত্ন হতে দেয়নি। আসলে আমাদের দেখাটাই হয়েছিল। আচ্ছা, আপনি কি এখন প্রেম কাহিনী শোনাবেন আপনার? বেশ বিরক্তি মাখা গলায় কথাটা বলে ওঠে ছেলেটা। আপনি না শুনতে চাইলে বলবো না। শুনতে ক্ষতি নেই, তবে ওই তো সব প্যান গল্প, একটু মশলা না হলে। রাস্তার উপরে পায়ের আওয়াজ হঠাৎ করেই থেমে যায়। পিঠের ব্যাগ খুলে একটা মোবাইল ফোন বের করে ছেলেটা। তারপর মোবাইলের টর্চটা জেলে সামনে ধরে বলে, আচ্ছা দেখুন তো, বাঁদিকে একটা গলি দেখতে পাচ্ছেন? নন্দিনী থতমত খেয়ে সেদিকে তাকিয়ে বলে, আছে মনে হচ্ছে, কিন্তু কি হবে ওখানে? বড্ড খিদে পেয়েছে, একটু খেয়ে দিয়ে নিয়ে তারপর আপনার বয়ফ্রেন্ড সেখানে যাওয়া যাবে, চলে আসুন। কথাটা বলে দ্রুত পায়ে হেঁটে গলির ভিতরে ঢুকে যায় ছেলেটা। নন্দিনী একটু অসহায় বোধ করে, কিন্তু উপায় না দেখে সেদিকেই এগিয়ে যায়। বাইরে থেকে যতটা মনে হয় গলির ভিতরটা তার থেকে খানিকটা বড়। একপাশে একটা কারখানার পাঁচিল, আরেক দিকে পাঁচিলের উপারে বড় বড় গাছ, অর্থাৎ বাড়ি ঘর তেমন নেই। হাত দিয়ে খানিকটা কুয়াশা সরানোর পর গলির মুখে হলদে আলোতে ছেলেটাকে আবার দেখতে পায়। কাঁধের হুক থেকে ঝুলন্ত ক্যাপের আউটলাইন দেখে চিনে নেওয়া যায় তাকে। নিচু হয়ে একটা কুকুর জাতীয় প্রাণীকে ঠেলা দিচ্ছে সে। খানিকটা অবাক হয় নন্দিনী। ছেলেটা কুকুরে ভয় পায়, এখন তাহলে এত সাহস এলো কোথা থেকে? পর মুহূর্তেই পরিষ্কার হয় ব্যাপারটা। কুকুর নয়, একটা মানুষ মোটা কম্বল চাপা দিয়ে রাস্তার ধারে শুয়েছিল বলে দূর থেকে কুকুর মনে হচ্ছিল। লোকটার দিকে এগিয়ে যায় নন্দিনী। হট হট শালা, এত ঘুম কিসের তো? হ্যাঁ, বলি গলিতে গাড়ি ঢুকলে তো চটকে যাবি। হ্যাঁ, হট 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 শালা হট। পা দিয়ে সেই কম্বলের উপরে ঠেলা দিতে থাকে ছেলেটা। কম্বলের ভিতর থেকে গো গো করে একটা আওয়াজ ভেসে আসে। খানিকটা নড়ে চড়ে ওঠে সেটা। মাঝখান থেকে ভাঁজ হয়ে একটু একটু করে উঠে বসতে থাকে। কয়েকটা অস্পষ্ট শব্দ শোনা যায়। কোন সালা আবার এই রাত্রিবেলা? তো বাপ, মালের জোগাড় হয়েছে নাকি শুকনো পেটে পড়ে আছিস? ছেলেটা কথাগুলো বলার মাঝেই কম্বলের ভিতর থেকে একটা মুখ বেরিয়ে আসে। এমনকি হাসির রেখা পর্যন্ত দেখা যায় তাতে। আরে তুই বলছি দেশি না বিলিতি? বিলেতে দামি জিনিস, তোর বাপও খায়নি কোনোদিন। নে মাল বের কর। প্রথম মালটা এতক্ষণে আন্দাজ করতে পেরেছে নন্দিনী। দ্বিতীয় মালটা বুঝতে একটু সময় লাগলো তার। সেই রকমই দাঁত বের করতে করতে কম্বলের ভিতরের লোকটা একটা ছোট কাঠের বাক্স বের করে আনলো।
তারপর সিরিঙ্গে দুটো হাত বের করে টানাটানি করে খুলে ফেললো বাক্সের একটা দিক। নন্দিনী দেখল বাক্সের সেই খোলা অংশ থেকে বেরিয়ে আছে একটা বাদ্যযন্ত্র। সেটাকে একসময় হয়তো ভায়োলিন বলা যেত, কিন্তু আপাতত নানা জায়গার কাঠ ভেঙে গিয়ে একতারা আর বেহালার মাঝামাঝি কিছু একটা বলা চল। ছেলেটা এতক্ষণে ব্যাগের ভিতর থেকে তোয়ালে মোড়া একটা মদের বোতল আর কয়েকটা গ্লাস বের করেছে। সেগুলো সামনে রাখতে রাখতে নন্দিনীর দিকে তাকিয়ে বলল, আরে বসুন না, না হয় তোয়ালেটা বিছিয়েই বসুন। নন্দিনী একটু ইতস্তত করে বলে, আমি কোনোদিন রাস্তায় বসে মদ খাইনি। কোনোদিন আত্মহত্যা করতে গিয়ে বাড়ি থেকে পালিয়েছেন কি? আরে বসুন বসুন। আগেকার দিনে সব জমিদাররা পাশ বালিশে হেলান দিয়ে মাল টানতে টানতে বাইজি নাচতে। রাতের কলকাতায় আমি রাজা। আর এই মদনাটাকে দেখছেন, এ হলো আমার বাইজি। ধরে নিন ওর নাম চামেলি বাই। বাজনা হাতে লোকটা হাত দিয়ে কুয়াশা সরিয়ে আর একজন দাঁড়িয়ে থাকা মানুষের দিকে দেখার চেষ্টা করে। সম্ভবত এতক্ষণ তার উপস্থিতি খেয়াল করেনি সে। এখন চেহারার আউটলাইনটা চোখে পড়তে মুখ থেকে হাসি শুকিয়ে যায় তার। বিড়বিড় করে বলে, গুরু, তুমি কি মেয়ে ছেলে নিয়ে আজকাল? মেয়ে ছেলে উইথ আ বয়ফ্রেন্ড, আবার থ্যালাসেমিয়াওয়ালা বয়ফ্রেন্ড। একটু নকর ছকর করেছো কি পেছনে এমন হুড়কো দিয়ে দেবে। আরে আপনি দাঁড়িয়ে থাকলেন যে, কই কই চামেলি, শুরু করো। লোকটা আর তেমন গুরুত্ব না দিয়ে মদের গ্লাসে একটা চুমুক দেয়। তারপর সেই বেখাপ্পা যন্ত্রটাকে বাগিয়ে ধরে তার উপরে ছড় টানতে থাকে। উপায়ন্তর না দেখে বিছানো তোয়ালের উপর বসে পড়ে নন্দিনী। মদের গ্লাসটা একবার তুলে দেখে। কলেজে পড়ার সময় বেশ কয়েকবার খেয়েছে। তবে সে সবই সুসজ্জিত রেস্তোরাঁর বার রুমে, রংচঙে আলো আর হইচই পরিবৃত হয়ে। আজ এই মধ্য কলকাতার জনহীন অন্ধ গলিতে কুয়াশা মাখা ফুটপাথে দুটো অচেনা মানুষের সঙ্গে শীত রাতে কাঁপতে কাঁপতে খাওয়ার অভিজ্ঞতা তার নেই, আর হবেও না হয়তো কোনোদিন। যাই হোক না কেন, আজই তার জীবনের শেষ রাত। কোনো কিছুতেই বাধা নেই আর। একটা ঢোক গলায় ঢেলে পিছনের খসখসে দেওয়ালে পিঠ এলিয়ে দেয় নন্দিনী। সুর তাল না বুঝেই মধ্যে মধ্যে আহা, তোফা, ঈর্ষাদ ইত্যাদি বলে চেঁচিয়ে উঠছে ছেলেটা। এবার সে নন্দিনীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এবার শুরু করুন আপনার কিস্সা। মদ পেটে যেতে খানিকটা জোর পায় নন্দিনী। স্বাদটা ঠোঁটে মাখতে মাখতে সে বলে, কোথা থেকে শুরু করি বলুন তো? আমার সমস্ত ছেলেবেলাটাই ওকে নিয়ে। একসঙ্গে বড় হওয়া, খেলাধুলো, এমনকি স্কুলটাও এক ছিল। বাবা, যমজ ভাই বোন মনে হচ্ছে। অনেকটা সেরকমই। মাঝখানে যে প্রেমও হতে পারে সেটা কলেজে উঠে বুঝেছিলাম। একদিন রুমির একটা উর্দু শায়রি শুনিয়ে। দাঁড়ান, সেমালটা আবার কে? অবাক চোখে তাকায় নন্দিনী। রুমি, জালালউদ্দিন রুমি, বিখ্যাত পার্সিয়ান পোয়েট। আমাদের হাওড়া শিয়ালদা লাইনে ওই নামে একটা ছোকরা পকেট মারি করছিল, কিছু ধরা পড়ে পাবলিকের খেয়াল খেয়ে কোথায় ধাঁ হয়ে গেল। Whatever. He was a brilliant guitarist. আর সেই জন্যই আমি ওর প্রেমে। না 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 কি, ওইসব বাজনা বাজিয়ে যদি হয়ে যেত তাহলে আমাদের চামেলি ভাই আজ এই ফুটপাতে কুত্তার সাথে শুয়ে ঘুমতো না। ভাই ভালো থোবড়া লাগবে, না হয় পকেটের জোর। আপনি বলছেন আমি ওর পয়সা দেখে প্রেমে পড়েছি? থোবড়া তার মানে একেবারেই বিলা, কনসিডারেশনই আনছেন না। খ্যাক খ্যাক করে হেসে ওঠে ছেলেটা। নন্দিনীর গা জ্বলে ওঠে। অন্য কোথাও থাকলে এতক্ষণে উঠে পালাতো, কিন্তু এখান থেকে তো সকাল না হলে কোথাও যাবার উপায়ও নেই। সে আরো এক ঢোক মদ কলায় ঢেলে বলে, তুই শালা প্রেমের কি বুঝিস বে?
সালা পয়সা নিয়ে মানুষ খুন করে বেড়াস। আর চড়ছেন কেন? প্রেমে আমার পূর্ণ সমর্থন আছে। মানুষ যত বেশি প্রেম করবে তত ত্রিকোণ প্রেমও পাল্লা দিয়ে বাড়বে, আর ত্রিকোণ প্রেম যত পাল্লা দিয়ে বাড়বে তত বেশি বেশি করে আমি কাজ পাবো। যাই হোক, গল্পটা চালিয়ে যান। আহা চামেলি, তুমি তুমি একটু করুণ সুদ ধরো, আর একটু করুণ সুদ ধরো। প্রেম ভাঙতে চলেছে। আমার কোনো ত্রিকোণ টিকোণ ছিল না। আমাকে একটা লাভ লেটার দিয়েছিল, তার শেষ লাইনটায় লেখা ছিল, আমার প্রতিটা রক্তের কণায় তোমার নাম লেখা আছে। এখন দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া জার মাছ। এবার আর রাগ করে না নন্দিনী, হেসে বলে, আমার তাতে কিছু আসে যায় না জানেন, কিন্তু জেনে শুনে একটা মানুষের এত বড় ক্ষতি আমি চাই না। হয়তো কাল যা করব সেটা কাপুরুষের মতো কাজ হবে, কিন্তু আমার মৃত্যুটা আমার ভালোবাসার সাক্ষী হবে। মৃতদেহকে কেউ ভালোবাসে না ম্যাডাম, ভয় পায়, কষ্ট পায়, ভালোবাসে না। কাল মেট্রো স্টেশনে আপনার ঝলসানো কালো দেহটা যখন পড়ে থাকবে, সেটা দেখে কারো আতঙ্কে বুক কেঁপে উঠবে, বা ধরুন কার কিছু সহানুভূতি। স্বর্গের বাগানে আপনি গোলাপ ছিঁড়ছেন না রম্ভার সাথে ভারতনাট্যম করছেন, কোনো শালা ভেবে দেখবে না। আচ্ছা, আপনি স্বর্গে বিশ্বাস করেন? না, পাপি তাপি নাস্তিক মানুষ। আমারও বিশ্বাস হয় না এখন আর। ছেলেটা গ্লাস শুদ্ধ হাতটা একবার নন্দিনীর আঙুলের দিকে দেখিয়ে বলে, তাহলে এইটা পড়ে আছেন যে? হাতটা তুলে উপরে ধরে নন্দিনী। রাস্তার কুয়াশা ভেদ করে যেটুকু চাপা আলো আসছে, তাতেও আংটির সবুজ চকচকে পাথরটা চমকে ওঠে। সেটার দিকে তাকিয়ে একটু হাসে নন্দিনী। এটা এমারাল্ড। বাবা জোর করে পরিয়ে দিয়েছিল, বলেছিল এইটা হাতে থাকলে নাকি আমার কোনো বিপদ আপদ কিছু হবে না। আর আপনিও সেটা নির্দ্বিধায় খেয়ে ফেলেন। মায়ের কথা অত সহজে ফেলা যায় না। কথাটা বলে একটুখানি চুপ করে থাকে নন্দিনী। এটার জন্যই বোধহয় আজ আর মরা হলো না। তো খুলে ফেলে দিন, যেতে দিন সব। কয়েকবার টানাটানি করে সবুজ পাথরের আংটিটা হাত থেকে খুলে নিল নন্দিনী। তারপর ডান হাতে সেটা ধরে যত দূরে সম্ভব ছুঁড়ে ফেলে দিল। সামনের রাস্তাটার উপর থেকে ঠং করে একটা আওয়াজ ভেসে এল। যাক, আপদ বিদায় হল। কাল সকালে তার মানে আপনি নির্ঘাত মরছেন। নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিছুক্ষণ আর কোনো কথা হয় না, চুপচাপ মদ খাওয়া চলতে থাকে। চামেলি বাই ওদিকে বাজনা থামিয়ে মাঝে মাঝে মদের গ্লাস মুখে তুলছে। পেটে মদের সমানুপাতে তার সুরের মূর্ছনা বাড়ছে। সব কিছু চেষ্টা করেছি জানেন, মেডিটেশন করেছি, কাউন্সিলিং করিয়েছি, ইন্সপিরেশনাল বই পড়েছি, ইউটিউবে ভিডিও দেখেছি। কি করেছে? ইউটিউবে? হাসছেন? আপনি জানেন এভাবে কত মানুষ শান্তি পেয়েছে, কত মানুষ জীবনের পজিটিভ দিকগুলোর দিকে তাকাতে শিখেছে। তো ক্লাস অর্ধেক ভর্তি না অর্ধেক খালি সেটা বড় কথা। আসল কথা হলো এই ক্লাসে যতটা মদ আছে তাতে আমার নেশা হবে না। আবার দুনিয়ায় আপনার বয়ফ্রেন্ডের থেকে 1000 গুণ ভালো ছেলে আছে। কাল যদি বেঁচে থাকেন তাহলে হয়তো আপনি কোটি টাকা লটারি পাবেন, সুইজারল্যান্ডে ছুটি কাটাতে যাবেন, আরো 1000 রকম ফুর্তি মারাবেন। কিন্তু কি হবে তাতে? ভবিষ্যতের ফুর্তির কথা ভেবে আপনার আজকের যন্ত্রণাটা কমে যাবে। I hope life was that easy. এতক্ষণে নেশাটা ভালো মতো মাথায় চড়েছে নন্দিনীর। সে আর কিছু বলে না, মাথাটা একটু একটু করে হেলে পড়ে পাশে।
ছেলেটার ওভারকোটে ঢাকা কাঁধের উপর নুয়ে আসে সেটা। এতক্ষণের ঘোট পাকানো চিন্তাগুলো মাথার ভিতরেই মরে গিয়ে হাঁকডাক বন্ধ করে। এই গভীর অন্ধকার রাতের ঠান্ডায় মদের উত্তাপে বেশ আরাম লাগে তার। মনে হয় কাছ থেকে কেউ যেন শীষ দিয়ে গান গাইছে, ঘুম পাড়ানি গান। নন্দিনীর মাথাটা কাঁধ থেকে সরায় না ছেলেটা। জামার ভিতর থেকে মাঝারি সাইজের বেরেত্তাটা বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। চামেলি এতক্ষণে বাজনা থামিয়ে নোংরা কম্বলটা নন্দিনীর গায়ের উপর ফেলে একপাশে বসে পড়ে। মদের নেশায় তিনজনেরই ঘুম পায়। কাচের বোতলের ভিতর অব্দি ধোঁয়ার মতো কুয়াশা ঢুকে পড়ছে। নন্দিনীর ঠোঁটের দুপাশ দিয়ে ফ্রেঞ্চ কাট দাড়ির মতো সরু মদের ধারা নেমেছে। আকাশের দিকে তাকিয়ে একখানা বড় উজ্জ্বল চাঁদ আর কয়েকটা মিটমিটে তারা চোখে পড়ে তার। কি মনে হতে কম্বলটা দিয়েই মুখ ঢেকে ফেলে নন্দিনী। ধীরে ধীরে গভীর ঘুমের বুকে ঢলে পড়ে। ঘুমটা ভাঙে একটা বিকট হই হল্লার শব্দে। তারা যেন দৌড়াদৌড়ি করছে, সেই সঙ্গে দূর থেকে পুলিশ ভ্যানের আওয়াজ। থতমত খেয়ে চোখ খোলে নন্দিনী। কে যেন ডাকছে তাকে, আরে আরে উঠুন উঠুন। বাবা, কি রে বাবা, উঠুন, আরে না হলে জেলে পৌঁছে মরবেন। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আর কি হয়েছে, পিছনে পুলিশ লেগেছে, দৌড়াতে পারবেন? কম্বল ফেলে তড়াক করে লাফিয়ে ওঠে নন্দিনী। পুলিশে একবার ধরলে আর রক্ষা নেই। হয়তো তার নিজের বাবাই পুলিশ নিয়ে তল্লাশি করছেন। ছেলেটার পিছন পিছন দৌড়াতে থাকে নন্দিনী। কোন দিকে যাচ্ছে সেসব খেয়াল নেই। কুয়াশার চাদরের ফাঁক গলে দ্রুত বেগে কালো বিদ্যুতের ঝিলিকের মতো ছুটে চলেছে দুজন। পিছনে কয়েকটা ভারী পায়ের আওয়াজ যেন ধাওয়া করে চলেছে। আচমকাই ডান দিকে তাকিয়ে থেমে যায় নন্দিনী। তারপর উঁচু গলায় হাঁপাতে হাঁপাতে বলে, এই দাঁড়ান দাঁড়ান, ছুটতে হবে না, সাইকেল আছে। সাইকেল কোথায়? রাস্তার আরেকটা গলি যেখানে শুরু হচ্ছে সেইখানটায় একটা ছোট দরজা। দরজাটা কোমরের থেকে বেশি উঁচু। ভালো করে তাকালে দেখা যায় সেখানে একটা সাইকেল দাঁড় করিয়ে রাখা আছে। বেশি বড় সড়ো নয়, সম্ভবত কোনো চেংড়া ছেলে সাইকেলটা দরজার কাছে দাঁড় করিয়েই বাড়ির ভিতরে ঢুকেছিল। রাত হতে সাইকেলটা ভিতরে ঢোকাতে ভুলে গেছে। কান চুলকায় ছেলেটা। তারপর পিঠের ব্যাগটা ভালো করে নিতে নিতে বলে, মানে আমি সাইকেল চালাতে পারি না। আরে তুলুন তো আগে, আমি চালাবো। লম্বা লম্বা হাত বাড়িয়ে গায়ের জোরে সাইকেলটা তুলে নেয় ছেলেটা। ওই হল্লাটা আরেকটু কাছে চলে এসেছে এতক্ষণে, তবে মানুষজন চোখে পড়ছে না। মনে হচ্ছে আপনার বাপ। রাত বিরাতে পুলিশ এখানে দৌড়াদৌড়ি করে না তো? কেরিয়ারে বসুন, কেউ যদি পিছনে আসে গুলি চালাবেন। আর আপনার বাপ হলে? আরে দেখ, আপনি সিরিয়াল কিলার না আমি। না মানে আমি, কিন্তু টিন্টুর আর উত্তর দেয় না। এক লাফে সাইকেলের উপরে উঠে পড়ে প্যাডেল করতে থাকে। দৌড়ে কেরিয়ারের উপরে বসে পড়ে ছেলে। তারপর কোমরের বেল্ট থেকে বন্দুকটা বের করে পিছনের দিকে দাঁড় করে থাকে। ঘন কুয়াশার চাদর চিরে সাইকেল লেগোতে থাকে দ্রুত গতিতে। ছোট থেকে সাইকেল চালানোর অভ্যাস আছে নন্দিনী, কিন্তু এতক্ষণে সাইকেলের আওয়াজটা শুনতে পেয়েছে পিছনের লোকগুলো। তারা দ্রুত পা চালিয়ে ধাওয়া করে আওয়াজ লক্ষ্য করে। গুলি চালান একটা, নালে ভয় পাবে না। ও পাগল, একটা গুলি ৭৫ টাকা। তুমি
বললেই আজ আপনার জন্য খরচা বেশি হচ্ছে। ব্যাগের ভেতর থেকে একটা ফাঁকা মদের গ্লাস বের করে হইহল্লার দিকে ছুঁড়ে দেয় ছেলেটা। সেটা টং করে গিয়ে পড়ে কুয়াশার ভিতর। সঙ্গে সঙ্গে শোরগোল কমে আসে, খানিকটা যেন ছন্ন ছাড়া হয়ে যায় লোক। ছেলেটা হেসে বলে, বোতল বোমা ভেবেছে। মিনিট 10 সেইভাবেই চালানোর পর বিপদ কেটেছে বুঝে সাইকেলের বেগ কমিয়ে দেয় নন্দিনী। তারপর বড় করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলে, কোন রাস্তায় এসেছি কিছু খেয়াল আছে? আমি তো মদের ঘরে আছি, তারপরে বেদম কুয়াশা। নন্দিনী একটু ভেবে নিয়ে বলে, আরে তখন আমরা ফোনটা বের করেছিলাম না, গুগল ম্যাপ আছে তাতে? তা আছে, কিন্তু ইন্টারনেট নেই, মানে ডেটা ফ্রি নয়। কি আজব সুপারি কিলার মাইরি। দিন, ফ্রি ছাড়াই করব। কাঁচু মাছু মুখ করে ফোনটা এগিয়ে দেয় ছেলেটা। সামান্য কুকুরের ভয়ের কারণে বেশ বড় সড়ো টাকা গচ্চা যাবে আজ। সেই রকম বেজার মুখেই সে বলে, ভেবেছিলাম বলহরির হরিবল করে মাসখানেকের একটা ব্রেক নেব, না, কাল আবার পেটের দায় বেরোতে হবে। মনে হচ্ছে ঠিক দিকেই যাচ্ছি, আরো মিনিট করে লাগবে। কথাটা বলে আবার সাইকেল চালাতে থাকে নন্দিনী। ভালো কথা, আপনি গুলি চালাতে পারেন তো? কেন? না মানে আমি কিন্তু নিজে হাতে গুলি চালাবো না। সে কি, তাহলে মালটা মরবে কি করে? আপনি চালাবেন, আমি আপনাকে জায়গায় তুলে বন্দুক হাতে ধরিয়ে দেবো, ব্যাস ফিঙ্গার টেনে দিলেই হলো। তাই জিজ্ঞেস করছিলাম, পারেন তো চালাতে? একসময় আর্চারি শিখেছিলাম, বন্দুক চালানো খুব একটা কঠিন হবে না। বাহ, আপনি মাঠে নামলে তো সুপারি কিলারদের ভাত মেরে দেবেন। হ্যাঁ, যান, এ জন্মের মতো বেঁচে গেলেন, চাকরি আর গেল না আপনার। একটুক্ষণ চুপ করে থাকে ছেলেটা। তারপর অনেকক্ষণ আগে সেই হাসিটা মুখে ফিরিয়ে এনে বলে, একটা কথা বলবো ম্যাডাম? বলে ফেলুন। কাল আপনি মরতে পারবেন না। কে বললো আপনাকে? প্রফেশনাল এক্সপিরিয়েন্স। মরার আগে মানুষের কপালে একরকম লাল আলো দেখতে পাই আমি। স্পেশাল একটা ক্ষমতা বলতে পারেন, সেটা আপনার কপালে দেখছি না। আয়না দিয়ে দেখুন, নিজের কপালে দেখতে পাবেন। এই মরেছে কেন? মানে আজ রাতে আমার কাজ যদি না হয়, তাহলে আপনি আমার হাতে গুলি খেয়ে মরবেন। মেরে দেবেন না হয়, আমার তো আর আংটি নেই যে বিপদে রক্ষা করবে। কেন? আপনার জীবনে দুঃখ আছে নাকি? আমরা তো সবাই গলা অব্দি পাঁকে ডুবে আছি ম্যাডাম। যত দিন যাচ্ছে আরো বেশি বেশি করে ডুবে যাচ্ছে। তাহলে নিজেকে সামলান কি করে? গলা অব্দি পাঁকে ডুবে গেলে গলা ছেড়ে গান গাওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকে না। সেটাই করে চলেছে। এই খুনো খুনির ব্যাপারটাও অনেকটা গান গাওয়ার মতো। যার উপর রাগ, যার উপর অভিমান, প্রতিশোধ স্পৃহা, একবার তার কপাল লক্ষ্য করে গান চালিয়ে দিন, সব কষ্ট থেমে যাবে। এই যেমন আপনি ছেলেটা কথা শেষ করার আগেই ব্রেক টেনে সাইকেল থামাতে যায় নন্দিনী। সঙ্গে সঙ্গে কিছু একটা হয়ে উল্টে পড়ে সাইকেলটা। সেই সঙ্গে তার উপরে বসে থাকা দুটো মানুষও। সাইকেলের দুপাশে দুজন আছড়ে পড়ে। নন্দিনীর হাঁটুটা মাটিতে সজোরে ঠুকে যায়। ছেলেটা কপালে হাত ঘষতে ঘষতে উঠে দাঁড়িয়ে বলে, ও মাগো, আপনি তো আমার কপালে লাল আলো জ্বালিয়েই ছাড়বে না? সাইকেলটা ডিস্কো আছে মনে হয়, ব্রেকটা গেছে। এবার কি হবে তাহলে? হাওয়ার দরকার নেই, এসে গেছি। চারপাশে তাকিয়ে বোঝা যায় একটা গলির মোড়ে এসে দাঁড়িয়েছে দুজনে। গলির পাশ ঘেঁষে সার দেওয়া ফ্ল্যাট আর উঁচু বাড়ি। নন্দিনী গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, বাঁদিকের প্রথমের বাড়িটা দেখছেন? যেভাবে মাথায় গুঁতো খেলাম আপনাকেই দেখতে পাচ্ছি না, তার উপর মদটা আজ একটু। কই বন্দুকটা দিন তো আমাকে। হ্যাঁ? আরে তা এ কি বন্দুকটা? হ্যাঁ, এই যে। কোমরের কাছ থেকে বন্দুকটা বের করে নন্দিনীর দিকে এগিয়ে দেয় ছেলেটা। তারপর পকেট থেকে রুমাল বের করে কপালে চেপে ধরে বলে, বলছি এটা মেশিন গান নয়, বুঝলেন তো? একবারই মারবে, বুকে না হলে কপাল। সাইলেন্সার লাগানো আছে, খুব একটা আওয়াজ হবে না, শুধু
মুখে আওয়াজ না করলেই হলো। আপনি গুলি চালানো শেখাচ্ছেন না চুমু খাওয়া? ওই দুটো জিনিস আসলে একই, দুটোতেই Shut up! বন্দুকটা হাতে ধরে বাড়িটার দিকে এগিয়ে যায় নন্দিনী। ছেলেটা এতক্ষণে সাইকেলটা রাস্তার একপাশে সরিয়ে নিয়েছে। একবার ঘড়ির দিকে তাকালো সে। রাত প্রায় 1:30 বাজতে চলেছে। একটু দ্রুত এসে নন্দিনীর পিছু নিল সে। তারপর আগের থেকে নিচু গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি ভেতরে ঢুকবেন কি করে? ঢুকবো না। সে কি, তাহলে গুলি চালাবেন কি করে? কার নিচে উঠে? ও জানলা বন্ধ করে ঘুমোতে পারে না, শীতকালেও খুলে ঘুমোয়। কার নিচে উঠবে? আগে উঠেছি, চাপ নেবেন না। হাতটা একবার ছেলেটার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আচ্ছা, সেফটি লক খোলা আছে তো? আছে। জানলা গ্রিলের মাঝে আটকে মারবেন, তাহলে এমটা ঠিক থাকবে। আচ্ছা শোনো, যা বলার তাড়াতাড়ি বলুন। বলছি শেষবারের মতো ভেবে দেখুন, পরে আফসোস করবেন না তো? আফসোস করার সময় নেই আমার কাছে। বেশ। বাড়ির বাইরের পাঁচিলটা পেরিয়ে ভিতরে ঢুকে গেল নন্দিনী। ছেলেটা আবার ফিরে এসে দাঁড় করানো সাইকেলটার উপর বসে পড়ল। পিঠের ব্যাগ খুলে একটা জলের বোতল বের করে খানিকটা জল খেল। মিনিট 5 পরে নন্দিনীকে দেখা গেল বাড়ির একতলার কার্নিশে। বিড়ালের কায়দায় দেওয়ালে পিঠ রেখে হেঁটে পার হচ্ছে সে। উপরে তাকালে দেখা যায় দোতলার ঘরগুলোর মধ্যে একটা সত্যি খোলা। সেগুলোর একটার সামনে গিয়ে দাঁড়িয়ে ভিতরে কি যেন দেখার চেষ্টা করেছে। তারপর হাতের বন্দুকটা জানলার গ্রিলে ঠেকায়। খানিকক্ষণ একভাবে সেদিকে লক্ষ্য করে গুলি চালায়। শব্দ কিছু শোনা যায় না, কিন্তু নন্দিনীর শরীরটা বেশ খানিকটা পিছিয়ে আসে। কার্নিস থেকে পড়ে যেতে যেতে সামনে নেয় সে। তারপর পিছন ফিরে ছেলেটাকে দেখার চেষ্টা করে। মুখে একগাল হাসি ফুটে ওঠে। দ্বিগুণ উৎসাহে আগের মতোই কার্নিস বেয়ে নেমে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচিলের উপরে তার শরীরটা দেখা যায়। ছেলেটা সাইকেল ছেড়ে সামনে এগিয়ে যায়। সমস্ত ব্যাপারটা এক মুহূর্তের জন্য অবাক লাগে তার। নন্দিনীর হাত থেকে এক টানে বন্দুকটা টেনে নিয়ে কি যেন দেখে বলে, একটা গুলি মিসিং। আপনি সত্যি খুন করলেন? তো আপনি কি ভাবলেন মজা কি করছি? গিয়ে দেখুন, ওর ঘিলু দেয়ালে লেগে আছে। ছেলেটা হাসে। কে চালাননি তার? পাশ ফিরে শুয়েছিল, মেরেছি পিছন থেকে মাথায়। ক্যাপটা এতক্ষণে আবার মাথায় পড়েছে ছেলেটা। বন্দুকটা বেল্টের ফাঁকে গুছতে গুছতে বলল, আমি চলি তবে। বলহরির কাজটা আবার আজ রাতের মধ্যেই। শুনুন, কি বলছি আপনার হাতে 8 ঘন্টা টাইম হবে? তা হতে পারে, কিন্তু কেন? একটু এগিয়ে এসে নন্দিনী বলে, আপনার পাপের বোঝা কম নয়, আর আমারও আজ এক রাতেই অনেকটা বেড়ে গেছে। সামনে গঙ্গা, চলুন ধুয়ে আসি। বাহ, আপনার আবার গঙ্গায় ঝাঁপ দিয়ে মরার বাসনা নেই তো? থাকলেই বা কি, আপনার চিন্তার কি আছে? কিছুই নেই। বেশ, চলো। এত রাতে গঙ্গার ধারে এর আগে আসেনি নন্দী। সনসনে হাড় কাঁপানো হাওয়ার দাপট তার চোখে মুখে আছড়ে পড়তেই মনে হলো বরফের কুচিতে ভরে গেছে মুখটা। জলের দুধার জুড়ে ঘুমন্ত শহরের সাদা আর হলদে আলো খেলা করছে। তার মাঝখান দিয়ে কালচে সরু রাস্তাটার উপর একটা ঝিমন্ত ঢুলু ঢুলু চোখে তাকিয়ে থাকা চাঁদের ছায়া পড়েছে। যেন আকাশের খানিকটা কার্পেটের মতো ছিঁড়ে কেউ গঙ্গার বুকে ভাসিয়ে দিয়েছে। সেই আকাশে মাঝে মাঝে ঢেউ খেলে যাচ্ছে। ছপ ছপ করে জলের আওয়াজে ভরে উঠেছে চারিদিক। বাকি রাতটা কোথায় থাকবেন কিছু ঠিক করেছেন? ছেলেটা ঘাটের একটা সিঁড়িতে নেমে জিজ্ঞেস করে। কেন, এখানে কি অসুবিধে?
সুবিধা তেমন নেই, তবে এই বয়সের একটা মেয়ে রাত বিরেতে ঘাটে শুয়ে থাকলে খারাপ লোকের নজরে পড়তে পারে। আপনি নিজেকে খারাপ লোক বলছেন না? বাঁকা হাসি হেসে জিজ্ঞেস করে নন্দিনী। ফালতু আর কি মারবেন না, আমার ব্যাগে একটা চাদর আছে, দিয়ে যাচ্ছি। সেটাতে মাথা ঢেকে শুয়ে থাকুন, লোকে ভিখারি ভেবে পাত্তা দেবে না, আর ঠান্ডা থেকেও বাঁচবে। আচ্ছা, আপনি আমার জন্য এত কিছু করলেন কেন বলুন তো? আপনার নামটা পর্যন্ত জানি না। নাম ধাম বলে লাভ? আমাদের যা প্রফেশন তাতে যাকে তাকে পরিচয় দেওয়া যায়। আমাকে আপনি যাকে তাকে বললেন? নন্দিনীর হাত দুটো নামিয়ে জলের দিকে সরে আসে ছেলেটা। তারপর মাটি থেকে একটা ঢিল তুলে নিয়ে একটু নিচু হয়ে ছুঁড়ে দেয় জলের উপর। জলের উপর দিয়ে ঢিলটা লাফাতে লাফাতে চাঁদটার মাঝ বরাবর গিয়ে ডুবে যায়। ব্যাপারটা দেখে মজা লাগে নন্দিনী। সে এগিয়ে এসে আর একটা ঢিল তুলে নিয়ে চেষ্টা করতে যায়, কিন্তু লাফানোর আগেই ডুবে যায় ঢিলটা। আর একটা ঢিল তুলে নিয়ে আবার চেষ্টা করে। এবারে একবার লাফায় বটে, কিন্তু চাঁদ অব্দি পৌঁছায় না। আবার একটা ঢিল তুলে নেয়, সেটা ছুটতে ছুটতে বলে, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আমি ওকে মারতে পারিনি। জানি। জানেন? ঢিলটা ছুটতে গিয়েও থেমে যায় নন্দিনী। বন্দুকের গুলিটা আপনি পাঁচিল টপকানোর আগে ফেলে দিয়েছিলেন। আমার বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল না। ওটা চালালে আওয়াজ হতো। তাহলে আপনি আমাকে? আমি জানতাম আপনি গুলি চালাবেন না। নন্দিনী আর কিছু বলে না। ছেলেটা ঢিলটা জলের উপর ফেলে দিয়ে তার দিকে তাকিয়ে বলে, ভালোবাসার জন্য নয়, কিন্তু আপনি গুলি চালাননি কারণ আপনি জানতেন গুলি করে আপনার যন্ত্রণা কমবে না। ওকে খুন করলে রাগ কমে, প্রতিহিংসা কমে, সম্পত্তির হস্তান্তর হয়, কিন্তু কষ্ট কমে। কারণ কষ্ট আপনার বয়ফ্রেন্ডের ঘিলুর ভিতরে, আপনার হাতের শিরায় নেই, আচ্ছা আপনার মনের ভিতরে। হ্যাঁ, মন অনেকটাই রাতের কুয়াশা, তাকে গুলি করে স্পর্শ করা যায়। একটু পিছিয়ে গিয়ে সিমেন্টের উপরেই বসে পড়ে নন্দী। এতক্ষণে তার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল নেমে এসেছে। দু হাতে মুখ ঢেকে দেয় সে, চোখের জলটা কোনোভাবে আটকানোর চেষ্টা করে। ছেলেটা একটু ভিতরে ঢুকে এসে বসে পড়ে তার পাশে। তারপর পিঠের ব্যাগটা খুলতে খুলতে বলে, ছোট থেকে কি যেন আমাদের শিখিয়ে দেয় যে কান্নাকাটি করা খারাপ, হাত কাটার থেকে খারাপ, মাঝরাতে বাড়ি থেকে পালানোর থেকে খারাপ, এই ফোন করার থেকে খারাপ। কি করেছে না এক সময় আমরাও সেটা বিশ্বাস করতে শুরু করি, বিকল্প কিছু খোঁজার চেষ্টা করি। আপনার যন্ত্রণাটা আজ রাতে ঠান্ডা হতো, আপনি জানেন আবার সকাল হবে, কমে যাবে ঠান্ডাটা, ততক্ষণ ঠান্ডায় কাঁপুনি হবে আপনার। আপনি যদি জোর করে না কাঁপার চেষ্টা করেন, ঠান্ডা বাড়বে বই, কমবে না। ঘুম দরকার আপনার, আপাতত আমি আছি। নন্দিনী একটা হাত বাড়িয়ে ছেলেটার জ্যাকেটের নিচের দিকটা খামছে। তার দেহটা একটু একটু করে লুটিয়ে পড়ে সিমেন্টের উপরে। জলের ঢেউয়ের মতো চাপা কান্না বাঁধ ভেঙে বেরিয়ে এসে দু চোখ ভাসিয়ে দেয়। পাগলের মতো কাঁদতে শুরু করে নন্দিনী। ছেলেটা তার মাথার তলায় নিজের ব্যাগটা বালিশের মতো রেখে একটা হাত রাখে তার মাথার উপর। তারপর এক টানা তাকিয়ে থাকে জলের গায়ে। জলের গন্ধে পড়ে আছে গঙ্গার পাহাড়। এতক্ষণে সেই ছপ ছপ আওয়াজের সঙ্গে মিশেছে
নন্দিনীর কান্নার শব্দ। সকালে চোখ খুলতেই চোখে অন্ধকার দেখলো নন্দিনী। পাখির ডাক কানে আসছে, জলের শব্দ, এমনকি লোকজনের কথা বলার শব্দ পর্যন্ত। নন্দিনী বুঝলো তার গোটা শরীর কালো কম্বলে ঢাকা আছে বলে সকালের রোদ এখনো এসে পড়েনি তার গায়ে। মাথায় হালকা চাপ ধরে আছে যেন। হাতটা একবার মুখে বুলিয়ে নিয়ে কম্বলটা সরিয়ে ফেলল নন্দিনী। সাথে সাথে ঝকঝকে আলোর ঢেউ তার আঁধারে মাখা মুখের উপর এসে পড়ল। রোদ খাওয়া খয়েরি কয়েকটা চুল মুখের সামনে ভিড় করেছিল, সেগুলো হাত দিয়ে সরিয়ে সামনে তাকিয়ে বেশ কয়েকটা লোককে দেখতে পেল সে। নিজেদের মধ্যে গল্প করছে কেউ কেউ। দু একজন গামছা আর পইতে পড়া লোক খাটে নেমে সকালের স্নান সেরে নিচ্ছে। কেউ কেউ আবার নন্দিনীকে উঠে বসতে দেখে অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। কম্বল চাপা দিয়ে শুয়ে থাকা মানুষটাকে এতক্ষণ ভিখারি ভেবেছিল তার জায়গায় একটা অল্প বয়সী মেয়েকে উঠে বসতে দেখে অবাক চোখে এরা তাকিয়ে আছে। চারপাশটা আর একবার দেখে নিয়ে কম্বল ফেলে উঠে দাঁড়ালো নন্দিনী। টেনে টুনে ঠিক করে নিল গায়ের জ্যাকেটটা। একবার আড়মোড়া ভাঙল। ঘাড়ে হাত বুলাতে গিয়ে কিসের যেন একটা খোঁচা লাগলো। হাতটা চোখের সামনে এনে তাকাতেই দেখতে পেল সে সেই সবুজ এমারাল্ডের আংটিটা আগের মতোই জল করছে তার আঙুলে। একটুখানি হেসে ধীর পায়ে খাট ছেড়ে বেরিয়ে এলো নন্দিনী। The places I have been will come to me in dreams, but I forget them every time. মানুষের মনের মধ্যে যেমন কোনো ঘটনার রেস থেকে যায়, তেমনি জনহীন রাস্তা, পুকুরের জল আর সরু গলির পাঁচিলও যেন রাতের কোনো ঘটনার সাক্ষী দেয়। এই গনগনে ভোরে মর্নিং ওয়াকে যারা যান তারা খেয়াল করেন টগর গাছের নিচে অন্য দিনের থেকে একটু বেশি ঝরা ফুল পড়ে আছে। কুয়াশাটা আজ কিছুতেই সরতে চাইছে না। ল্যাম্প পোস্টগুলো যেন রাত জাগা চোখে তাকিয়ে আছে রাস্তার দিকে, যেন কাউকে খোঁজার চেষ্টা করছে। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayok@mhstation.com এই ঠিকানায়, বা করতে পারেন দেবযানীর সাথে debjani@mhstation.com এই ঠিকানায়। শুনছিলেন আমাদের তৃতীয় জন্মদিনের বিশেষ গল্প ঘুম সহ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।